বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে। আমার বাই বসা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আর ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং সাবেক রাষ্ট্রদূত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার মিনিস্টার, 12ই মার্চ যে মহাসমাবেশ বা ঢাকা চলো কর্মসূচি ছিল বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোট এবং সমমনা দলগুলোর, তারা এটিকে বলছিল যে রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট। আপনার কাছে কি মনে হয় যে এই টার্নিং পয়েন্টে তারা কতটা টার্ন করাতে পারলেন? অ্যাট দ্য সেম টাইম এই প্রশ্নটা আপনাকে করতে হয় যে আপনারাও চেষ্টা করেছেন সরকারের দিক থেকে যেন এই সমাবেশটি কোনোভাবেই না হয়, অন্তত আপনাদের ক্রিয়াকর্মে তাই মনে হচ্ছে ঢাকাকে একটা বিচ্ছিন্ন করে দেবার প্রয়াসের মধ্য দিয়ে, যেটিকে কেউ কেউ তুলনা করছেন যে 71-এর সময় পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানিরা পারেনি ঢাকাকে বিচ্ছিন্ন করে দিতে, যেটা আপনারা এবার সফল হয়েছেন। কিন্তু এই সফলতা কি আপনাদের মূল লক্ষ্য, যেটি যে বিএনপির এই সমাবেশ করতে না দেয়া, যেটি বিএনপির অভিযোগ, সেই জায়গায় আপনারা সফল হলেন কিনা? ধন্যবাদ। যে বিএনপির 4 দলীয় জোটের নেতৃত্বে যে মহাসমাবেশ ডাক দিয়েছেন বা যে মহাসমাবেশের মূল স্লোগান চলো 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 ঢাকা চলো, এই স্লোগানের ভিত্তিতে আমরা মনে করি যে বিএনপি তার রাজনৈতিক অধিকারের অংশ হিসাবে সে সেটা পালন করেছে এবং এই জন্য যে শান্তিপূর্ণভাবে তারা যে পালন করতে সক্ষম হয়েছে সেই জন্য অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টি। এবং সরকার থেকে তার রুলস অফ ল বা বিজনেস হিসাবে তার কতগুলো কর্মকাণ্ড থাকে, সেই জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, অর্থাৎ শান্তিপূর্ণভাবে এই দিনটি যাতে অতিবাহিত হয়, এটাই ছিল সরকারের মূল লক্ষ্য। এই অর্থে সরকারও সফল হয়েছে এবং সরকার সফল হয়েছে এই কারণেই, আরো কারণেই যে সরকার, অর্থাৎ যদি কোনো ইনসিডেন্ট হতো, যদি একজন লোক নিহত হতো বা অগ্নিসংযোগ হতো বা বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটত, সেই ঘটনার রেশ ধরে হতো ধারাবাহিকভাবে 13, 14, 15 এইভাবে কর্মসূচিগুলো চলত। কাজে এই কর্মসূচিগুলোতে জনগণের যে দুর্ভোগ বা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড যে ক্ষতি হতো, সেই অর্থ থেকে সেইটা থেকে সরকার অনেকটা জনগণকে রিলিফ দিতে সক্ষম হয়েছে। অর্থে আমি বলবো যে সরকারও সফল হয়েছে। মিস্টার মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, সরকার সফল, বিরোধী দল সফল, আপনি কি বলবেন? আমি তো মন্ত্রী মহোদয়ের বক্তব্যের জবাব কিভাবে দেব, একটা উইনিং সিচুয়েশন মন্ত্রীর বক্তব্য এসছে এবং এটা বেশ আশা খুঁজে পাচ্ছি না। আমাদের সংবিধানের আর্টিকেল 37 has given the right to the people এই সমাবেশ করার। উনি বলেছেন তো সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, এই বিষয়ে ওনার কোনো আপত্তি নেই। আপত্তি নেই। আমরা এই প্রোগ্রামটা ম্যাডাম খালেদা জিয়া ঘোষণা করেছে আজ থেকে 2 মাস পূর্বে। চট্টগ্রামের জনসমুদ্রে তিনি 2টো প্রোগ্রাম ঘোষণা করেছেন। একটা হচ্ছে 19 তারিখ গণমিছিল হবে সারা দেশে, 18 তারিখ, এবং 12 মার্চ ঢাকায় মহাসমাবেশ হবে। দেখা গেল আমাদের গণমিছিল করতে দেওয়া হলো না এবং বাধা দেওয়া হলো ঢাকায় সর্বত্র, যে আমাদেরকে অফিস থেকে বেরোতে দেওয়া হলো না। তো সেদিন আমরা করলাম কি, আমাদের হাইয়েস্ট অথরিটি অফ দি পার্টি, ডিসিশন মেকার্স, তারা দে হ্যাভ টেকেন এ ভেরি স্মার্টেস্ট ডিসিশন আই মাস্ট সে। সেদিন কোনো কনফ্রন্টে না গিয়ে তারপরের দিন আমরা মিছিল করলাম, লক্ষ জনতার ঢল নামলো। তারপর আসলো 12ই সমাবেশ, 12 তারিখে। এর আগে একটু আমাদেরকে ব্যাক করতে হয়। বেগম খালেদা জিয়ার সাংঘর্ষিক রাজনৈতিক আবর্ত থেকে একটি গণতান্ত্রিক ধারায় চলে আসার জন্য তার কর্মসূচি আপনি দেখবেন ওনার, উনি প্রথমে রোড মার্চ শুরু করেছেন জনগণকে সম্পৃক্ত করার জন্য, হরতাল দেন নাই। সারা দেশে রোড মার্চ শেষ হওয়ার পরে মানুষের কাছ থেকে আমরা রেসপন্স পেলাম অনেক। তারপরে হলো চট্টগ্রামের জনসমুদ্র, উনি জানেন চট্টগ্রাম মানুষ, তারপরে ঢাকা।
তারপরে এর আগে 19 তারিখ সেটা করতে দিল না, সেখানে তিনি কনফ্রন্টে না গিয়ে বলে তারপর দিন আমরা করলাম। আমি 10 দিন চট্টগ্রামে ছিলাম, 7 দিন চট্টগ্রামের ঢাকা সমাবেশের পূর্বে 7 দিন চট্টগ্রামে ছিলাম, আমাদের নেতা কর্মী জনগণকে সম্পৃক্ত করে উদ্বুদ্ধ করে ঢাকা নিয়ে আসার জন্য। সেখানে আমরা পুলিশের যে ভূমিকা দেখেছি, মনে হচ্ছিল যেন আমরা একটা অবৈধ সংগঠনের সদস্য। আমাদেরকে 5 জনের বেশি এক জায়গায় থাকতে দেবে না, লিফলেট বিতরণ করতে দেবে না, হ্যালো ফাতারে গ্রেপ্তার শুরু হয়ে গেল। ওনার উপরে সেটা গিয়েছে, উনি যে দল করতেন আগে, উনি সেটা বুঝবেন। ঢাকায় আসলাম, ঢাকায় এসে মনে হলো সমস্ত ঢাকাটা বিচ্ছিন্ন সমগ্র বাংলাদেশ থেকে। 11 তারিখ কথা বলছি আমি, 12 তারিখ 11 তারিখ। আমি আমার বাসা থেকে আমার তুফান রোডের চেম্বারে গেলাম মাত্র 6 মিনিটে, গাড়ি ঘোড়ার সাগান ফাঁকা। পত্রপত্রিকায় দেখলাম যে নৌপথ বন্ধ, সড়ক পথ বন্ধ, রেলপথ বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। সেটা আমার ভাষা না, শুধু আকাশ উন্মুক্ত। শুধু আকাশ উন্মুক্ত। সেটা আমার বক্তব্য না, বাংলাদেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্ট যদি আপনি 2 দিনে দেখেন, তাহলে আমার কাছে মনে হয়েছিল যেন 71-এ হানাদার বাহিনীর সময় যে অবস্থা বিরাজমান ছিল, সে একই অবস্থা আমরা অনুভব করেছি। আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমাবেশ করব, সেখানে আবার সরকার এত বেশি যুদ্ধ দিয়ে বা আপনার পদক্ষেপের কারণটা আমরা বুঝতে পারলাম না। আর টিভি থেকে সব ইলেকট্রনিক মিডিয়া দেখালো যে মানুষ আসছে আপনার উন্মুক্ত অস্ত্র নিয়ে, আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা পুলিশের সহযোগিতায় এদেরকে ধরধর মারছে। জিজ্ঞাসা করলো, ভাই আপনারা এগুলি কেন করছে? এক সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়া বলে, আমাদের সরকারি দল তো, পুলিশকে সাহায্য করা আমাদের দায়িত্ব, সেই জন্য আমরা এগুলি করছি। তাহলে এটি admittedly the government has created a havoc and obstruction যাতে ফ্রি মুভমেন্ট অফ দি পিপল আমাদের সমাজে আসতে না পারে। আমি আজকে এখন বলবো, যদি গভর্নমেন্ট এই বাধাটা না দিত, 50 লক্ষের উপরে জনগণ সেখানে আসত। তারপরে কি দেখলাম, চট্টগ্রাম থেকে আমরা যারা আসছি, আমরা 2-3 জায়গায় আমাদের স্পট করতে হয়েছে। যে বাসায় রাখা হয়েছে, বাসা থেকে নিচে নামতে দেয় না, হোটেল থেকে অ্যাশ করে নিয়ে গেছে। তারপরে আমি তোফখানা রোডের প্রায় 11টার সময় প্রায় 150 লোক ছিল, সবাইকে পুলিশ তছনছ করে দিয়েছে। আমি যাওয়ার পর আধা ঘন্টা দাঁড়িয়ে এলাম, প্রায় 1000 খানিক লোকজন মিছিল নিয়ে গেলাম, সেখানে বাধা দিচ্ছে, কিন্তু দেখি জনসমুদ্র হয়ে গেছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা, মন্ত্রী মহোদয় আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, যাদেরকে গ্রেফতার করেছে 2-3 দিন আগে 54-এ, আপনি জানেন ইউআর এন ল ব্যাকগ্রাউন্ডের লোক, 54-এ অ্যারেস্ট করার পর ইট ইজ হিজ রাইট টু গেট দ্য বেইল ফ্রম দ্য ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কিন্তু জামিন দিয়েছে। জামিন দিয়ে কি লিখেছে জানেন? কন্ডিশনাল, আপনাকে প্রত্যেক দিন 14 তারিখ পর্যন্ত থানায় হাজির দিতে হবে। এমন কোন থানা নাই, এমন কোন কাজ নাই যেখানে 12 তারিখ রাত পর্যন্ত যে আমাদের কর্মীরা জেলে ছিল না। হোয়াই? এটা কি হয়ে গেল? এটা কি কারণটা কি? এত জনগণকে তো ভয় পাওয়ার তো কোনো কারণ ছিল না। একটা মাত্র কারণ, সরকার মনে করছেন যে এই জনগণ তাদের পক্ষে আর নাই। আর তাহলে জনগণকে ভয় পায় ওরা, স্বৈরাচার সরকার, তাদের পায়ে নিচে মাটি থাকে না, তারা জনগণকে ভয় পায়। সরকার তো বলছে যে আপনারা যে কাজ করছেন সেটি মূলত যুদ্ধাপরাধীদের বিচার, যেটি সরকার দেখেন, যুদ্ধাপরাধীদের বিচারটা, বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল, বিএনপি কোনোদিন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না, নেয় নাই। বিএনপির বক্তব্য স্পষ্ট, বলেছে যারা অপরাধ করেছে তাদের বিচার হোক এবং সেখানে একটা স্বচ্ছতা থাকুক, এবং সেখানেই এতটুকুতে শেষ। আর সেই দিকে আমি একটা আজকে দেখলাম, আওয়ামী লীগের নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমার সাথে অত্যন্ত আই রেসপেক্ট মি লাইক এনিথিং, আমাদের তোফাইল ভাই, তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগ বারুদের মতো গর্জে উঠতে পারে। আওয়ামী লীগ যদি বারুদের মতন গর্জে উঠে, তাহলে দেখবো না আওয়ামী লীগ কি জিনিস।
তোফায়েল ভাই এই ধরনের কথা বলার ব্যক্তি নয়। তিনি কেন বললেন সেটা জানি না। তিনি মনে হয়, এবং আরেকজন বলছেন এই যে আমির হোসেন আমু, তিনি বললেন যে আমরাই শান্তিপূর্ণ সমাবেশ করতে দিয়েছি, জাতি হাসছে না। আমার মনে হয় তারা দুজনে মনে হয় এই যে ওবায়দুল কাদের এবং সুরঞ্জিত বাবু যে ভাষায় কথা বলে যে জায়গায় গিয়েছে, হয়তো ওনারাও সেই ভাষায় কথা বলে ওই জায়গায় যেতে চাচ্ছেন কিনা আমি জানি না। আর না হলে তোফায়েল আহমদ সাহেব এই ধরনের বক্তব্য রাখতে পারেন না। যদি আজকে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগ যদি বারুদের মতন গর্জে উঠতে পারে, শেখ মুজিবুর রহমান সাহেব যেদিন নৃশংসভাবে হত্যা হলো, সেদিন আওয়ামী লীগের এই নেতারা, এই কর্মীরা কোথায় গেছিল? তারপর দিন সুসুর করে খন্দকার মোশতাকের ক্যাবিনেটে শপথ নেয় নাই? সেদিন আপনাকে দায়িত্বপ্রাপ্ত ছিল না? এইসব কথা যদি বলতে, অনেক কথা বলতে হয়। আমাদের বক্তব্য অত্যন্ত ক্লিয়ার। আমরা দেখেন, কালকে একটু আমাকে 1 মিনিট সময় দেন। কালকে এই জনসমুদ্র, জনস্রোত 12 মার্চে যে জনস্রোত, জনসমুদ্র উত্তপ্ত, সবাই আশা করছিল যে ম্যাডাম খালেদা জিয়া কমপক্ষে 3 দিনের হরতাল দেবেন। কেননা যারা সারা বাংলাদেশ থেকে যারা আসছে, তারা কিন্তু কেউ পুলিশের লাঠি পিটা ছাড়া, আওয়ামী ক্যাডারের মাঠ ছাড়া কেউ আসতে পারে নাই, এবং রাত্রে কেউ ভাত খেতে পারে নাই। তারা মনে করেছিল যে এর একটা প্রতিশোধ বা একটা রেভেঞ্জ তারা নেবেই, ম্যাডাম 3 দিনের হরতাল দেবেন। যখন ম্যাডাম হরতাল দিলেন না, এবং তারও দিলেন 29শে মার্চ, আলটিমেটাম দিলেন 3 মাস পর, আমরা যারা মাঠ পর্যায়ের নেতা কর্মী, আমাদের পর কর্মীরা তো পারে না যে আমাদেরকে, এইটা কি হলো? আমি তাদেরকে বললাম, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিরোধী রাজনীতিতে একটা নতুন উদাহরণ সৃষ্টি করতে চান। তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে কোন অবস্থাতে নষ্ট করতে চান না। তিনি গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথ তিনি উন্মুক্ত রাখতে চান। আর যদি রাখতে না চাইতেন, দিলীপ বাবু আপনি আপনাকে বলেন যে বিএনপি মাত্র 30টা সিট পাওয়ার দল, 111-এর পরে নির্বাচনে যাওয়ার পরে যখন সিদ্ধান্ত হয়, আমরা প্রায় 22-23 জন নেতা আমরা বলেছিলাম ম্যাডামকে চিঠি দিয়ে যে কোন অবস্থাতেই এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের এই ট্রেপে তত্ত্বাবধায়ক সরকারের দিন আমরা নির্বাচন করতে যাব না, যাবেন না। তিনি গেলেন কি জন্য? তিনি বলেছেন পরিষ্কার ভাষায় যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি সেই জন্য নির্বাচনে গিয়েছি, গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে আসার জন্য। আজকে তিনি আলটিমেটাম দিয়েছে 3 মাস। এটা কর্মীরা তো এই 3 মাস আলটিমেটামের জন্য কি বলছেন জানেন? সুরঞ্জিত বাবু সুরঞ্জিত, যিনি কয়েকজন ক্যাবিনেটে গেলেন, রেলের পরিবর্তন করে ফেলবেন, দেখবো আমরা 2 বছর মধ্যে কি হয়। তিনি বললেন যে এই আলটিমেটামে তিনি আশ্চর্য হন নাই। তো আমরা আলটিমেটাম পলিটিক্যাল স্টেপ কি? আমি কি বলবো গুলি করে মেরে ফেলবো? একটা সরকারি দলকে আপনাকে আলটিমেটাম দিতে হবে যে এর মধ্যে আপনি এই কাজটা করেন, না করলে আমি এই পদক্ষেপটা নেব। দিস কল পলিটিক্যাল স্টেটমেন্ট এন্ড পলিটিক্যাল স্টেপস হলো সেটা। এবং সুরঞ্জিত বাবু এটা তিনি আশ্চর্য হন নাই। তিনি আশ্চর্য হলো কি, আশ্চর্য না হলো কি, তার আশ্চর্যের উপর বাংলাদেশ চলবে না। সেই জন্য জনগণের কাছে ভাই যেতে হবে, জনগণকে তাদের রায় দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। জনসমাবেশে এই ধরনের আপনার হানাদার বাহিনীর মতন আপনার আক্রমণাত্মক সিদ্ধান্ত, এবং যেটা মানে আমি বলবো সেটা সৌদ্যোগে, মানে তারা যুদ্ধ ঘোষণা করছে যেন যে জনগণের বিরুদ্ধে, এইটা মানে নিজেরাই মানে যুদ্ধ ঘোষণা করছে জনগণের বিরুদ্ধে। মানে জনগণকে কি খুব ভয় পাচ্ছেন আপনারা? না, আমরা তো জনগণ হচ্ছে আমাদের সেফটি ভালভ। জনগণ হচ্ছে সমস্ত কিছুরই নিয়ামক শক্তি। জনগণ আমাদেরকে ভোট দিয়েছেন, আবার জনগণ যদি আমাদের বিরুদ্ধে ভোট দেন, অবশ্যই আমরা সেটাকে মাথা পেতে রাখবো। তবে আমি বলতে চাই, জনগণ কিসের জন্য ক্ষমতার পালা বদলে শরিক হবেন, লক্ষ্য কি, কর্মসূচি কি, সেই জিনিসটা কিন্তু আপনার 4 দলীয় জোট দিতে আমরা গতকাল ঘোষণা করেছি। কর্মসূচিটা কি হবে, অর্থাৎ তারা যে ক্ষমতায় গেলে জনগণের জন্য কি 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 করবেন, কিছু কথা তো বেগম মানে কম্প্রিহেন্সিভ কোন কর্মসূচি তারা এখনো পর্যন্ত দিতে পারেননি। পিস মিল দিচ্ছেন,
সামনে হয়তো দেবেন, কিন্তু আমরা চাই যে বিরোধী দল হিসাবে আজকে সংসদে এসে তাদের তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টিও তারা বলুক, অথবা নেক্সট টাইম তারা ক্ষমতা গেলে জনগণ তাদেরকে ভোট দিলে তারা কি কি করবেন, কর্মসূচিগুলা শ্রমিকের জন্য কি করবেন, কৃষকের জন্য কি করবেন, মধ্যবিত্তদের জন্য কি করছেন, আমার নেটিভ ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য কি করবেন, এই বিষয়গুলি বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কি করবেন, একটা কম্প্রিহেন্সিভ যদি কর্মসূচি থাকে, সেই কর্মসূচিকে সামনে রেখে যদি অগ্রসর হয়, জনগণ তো আশার জাল বুনবে। এখন একটা সরকার আসে, আরেকটা সরকার গেল, আরেকটা সরকার আসে, আরেকটা সরকার গেল, কিন্তু তাদের এই যে আমাদের জনগোষ্ঠীর জন্য কি হবে? আমাদের যে সরকারে যারা আছেন অথবা সরকারে যারা যাবেন, তাদের মধ্যে আমাদের কতগুলো কনসেনসাস হওয়া উচিত, যে কনসেনসাস এবং ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে, ন্যাশনাল পলিসিসের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করব। সরকার আসবে আর সরকার যাবে, মৌলিক কতগুলো জায়গাতে আমরা ঐক্যমত্য পোষণ করব, যে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের দেশের জনগণকে সেবা করব। শুধু ক্ষমতায় যাওয়াই তো আমাদের রাজনীতিবিদদের মূল লক্ষ্য নয়। ক্ষমতা গিয়ে জনগণের জন্য কল্যাণকর অর্থনৈতিক সমৃদ্ধি, যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করা, বেকার সমস্যার সমাধান করা এবং আমাদের পার ক্যাপিটাল ইনকাম ডেভেলপ করা, এই জিনিসগুলো যদি আমরা কম্প্রিহেন্সিভ পলিসির ক্ষেত্রে সরকার এবং বিরোধী দল আমরা কিন্তু একে অভিন্ন ভাবে কাজ করতেছি। আজকে সরকারি দলে যে ব্যবসায়ীরা আছেন, বিরোধী দলে যে ব্যবসায়ী আছেন, সরকারের নীতিতে কিন্তু দুই দলেই এফেক্টেড হচ্ছে, দুই দলেই উপকৃত হচ্ছে অথবা দুই দলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজে আমরা চাইবো যে এটা হচ্ছে দেশ এবং জাতির কল্যাণে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জনগণের স্বার্থকে, দেশের স্বার্থকে সমন্বিত এবং বিকশিত করার জন্য আজকে আমাদেরকে কতগুলা ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করা। হ্যাঁ, কাউকে না কাউকেও তো আপনার ইনিশিয়েটিভ নিতে হবে, যে আমরা যদি সেই ইনিশিয়েটিভটা নিতে পারি, তাহলে আজকে আমাদের দেশের যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সাস্টেনেবিলিটি, সাস্টেন করার যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যে কথাটা বলতে চাই, যে আমাদের মাননীয় সাবেক প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি যে ওনারা আজকে কর্মসূচি যেটা দিয়েছেন, সে কর্মসূচি হচ্ছে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর যে কর্মসূচি, সে কর্মসূচি, এবং সে কর্মসূচির সাথে তাদের যদি প্রোগ্রামগুলো থাকে ক্ষমতা যায়, আমি মনে করি সেক্ষেত্রে ওনারা একটা কম্প্রিহেন্সিভ দেবেন। জনগণ তখন বিচার করবে, কেউ জোর করে ক্ষমতা যেতে পারবে না গণতান্ত্রিক প্রক্রিয়াতে। জনগণ যদি চয়েস করে ইয়েস তাদের প্রোগ্রাম হলো ভালো, তাহলে অবশ্যই আমার জাতির জনগণের উনি যে অভিযোগগুলো আনলেন সেগুলো কি এক ধরনের জোর করা নয়? এই যে আপনি বলছেন যে গোয়েন্দা তথ্য বা তার নিরাপত্তার কারণে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা পুলিশ নিতে পারে, সরকার নিতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু যেভাবে উনি যেমনটা বলছেন যে লঞ্চে আসতে দেওয়া হলো না, পাশে আসতে দেওয়া হলো না, ইলেকট্রনিক মিডিয়া মালিক আমরা না, প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া বাস দেখাচ্ছে, মালিক কি বলছে উপরের নির্দেশ, লঞ্চ কি বলছে উপরের নির্দেশ, বাস কি বলছে উপরের নির্দেশ, সব উপরের নির্দেশ। শোনেন, আপনি তো যেটা বলেছেন, আই ডোন্ট ডিসএগ্রি উইথ ইউ। আজকে যদি আমি তিনটা সেক্টর ধরি, ফিনান্স মিনিস্টার, এই সরকার শুধু অথর্ব নয়, এই সরকার মানে তাদের কমিটমেন্টের টোটাল ফেলিউর করেছে। ইন্ডাস্ট্রি মিনিস্টার যখন আসেন, ইন্ডাস্ট্রি মিনিস্টার আমি কোন মিনিস্টার ধরতেছি তো, ফিনান্স মিনিস্টার উনি একদিন বললেন আমি শেয়ার বাজার বুঝি না, 84,000 কোটি টাকা চলে গেল, 30 লক্ষ লোক রাস্তায় বসলো। কি স্টেপটা আপনারা নিয়েছেন? আপনি বলেন কারা নিয়েছে? একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, সেটা হঠাৎ করে 700 টাকা হলো, তো টাকাগুলি কার কাছে গেল? যে 700 টাকা তার কাছে গেল না? তো এই লোকটাকে ধরা কি এত বেশি কষ্টকর? কারণ এরা তো সরকারের আশেপাশে আছে। আপনি আসেন হোম মিনিস্টার, কালকে আমার বুক ফেটে গেছে যখন আপনার ম্যাগ মানববন্ধনে দাঁড়িয়েছে, মেয়েটা বাপ মা হারামে, আজকে 1 মাস হয়ে গেছে সাংবাদিক দম্পতির হত্যার পরে। আমি বাবা, মেয়ে হারা বাবা, আপনিও বাবা, উনিও বাবা, কিভাবে মানুষ সহ্য করবে? কেন হোম মিনিস্টার? পুলিশ, আমাদের দেশে পুলিশ সবচেয়ে এক্সপার্ট, আপনি পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দেন, স্বাধীনতা দিয়ে দেন, 24 ঘন্টা সব তারা করতে পারবে। ফেইল করলো। ডিপ্লোম্যাট খুন,
কোনো নাই, গুম কোনো বিচার নাই, খুন কোনো বিচার নাই। 2 কোটি টাকা নিয়ে এসছে আপনার দরকার থেকে আপনার র্যাব, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় চলে গেছে? দেন ইউ কাম টু দি ফরেন মিনিস্টার। আপনি তিস্তা চুক্তি হয় নাই, তারপরে টিফে মুখে বাদ চলছে, তারপরে ফেলানির লাশ প্রতিবাদ করতে পারে না। অর্থাৎ দিস 3 মিনিস্ট্রি, হোম মিনিস্টার কালকে বলে যে আমাকে কখন এটা তদন্ত বলতে পারবো না, আমি বলতে পারবো না। প্রথমবার 48 আওয়ার্স বললেন, এখন ভয় কিসে? ইউ জাস্ট কল দি আইজি, গিভ ইউ ইনস্ট্রাকশন, আই ওয়ান্ট দ্যাট দিস শুড বি কমপ্লিটেড উইথিন 24 আওয়ার্স। তার বাফে করে দেবে সেটা। পড়াশোনা আমরাও চালিয়েছি। এই যে ফেলিউর, আর আজকে আপনি আপনাকে একটা কথা বলছি যে পুলিশকে কেন ব্যবহার করলেন এই তাণ্ডব চালানোর জন্য? পুলিশকে ব্যবহার করে যে তাণ্ডব লীলা আপনারা চালিয়েছেন গত 2 দিন, আজকে আপনাদের এক নেতা দুঃখ প্রকাশ করেছে জনগণের দুর্ভোগের জন্য। তিনি বলছেন যে আমরা এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করলেন আওয়ামী লীগ নেতারা। দুর্ভোগটা কারা করলো? আপনারা দুর্ভোগ সৃষ্টি করলেন, আপনার দুঃখ প্রকাশ। আমি একবার বিশ্বাস করি দিলীপ বাবু, আপনারা করলেন। আপনাদের জানা উচিত আওয়ামী লীগের একবার ক্ষমতায় এসে 21 বছর জনগণ তাদেরকে আর ক্ষমতা বসায়নি। 96 আসলো, আবার 2008 আসলো, যেভাবে আসুক, তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য সমাবেশটাকে কেন টার্গেট করলো তারা? আর আমরা যখন বললাম 3 মাস আলটিমেটাম ম্যাডাম দিল, সুশীল সমাজ তারা এপ্রিসিয়েট করেছে। যদিও আমাদের কর্মীদের মধ্যে একদম আমাদের পারে না যে তারা, বুঝছেন, ম্যাডাম ওয়াজ আন্ডার সিরিয়াস প্রেসার। আমি এটা অ্যাপ্রিসিয়েট করলাম। হ্যাঁ শোনেন, আপনি সুশীল অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু আওয়ামী লীগের আমাদের বাবু সুরঞ্জিত সেন গুপ্ত উনি বললেন আলটিমেটাম নিয়ে আমরা কি সাজা যায় না। দ্যাট ইজ হিজ স্টাইল। দিস ইজ স্টাইল। উনি তো মুখে কিভাবে করবো না, জবাব দেওয়ার জন্য পছন্দ করে নিশ্চয়ই অনেকে। অনেকে পছন্দ করে। আবার এমন কথা বলা উচিত না, এমন ওয়াইল্ড স্টেটমেন্ট করা উচিত না দ্যাট ইরিটেটস দ্য কমন পিপল। আচ্ছা, শাহজাদা চৌধুরী সাহেব বলেছেন আজকে পার্লামেন্টে, হ্যাঁ, যে সমাবেশ একটি তামাশা। ইজ ইট নট? মানুষকে নিয়ে আপনার কি বলে পিপল সেন্টিমেন্টকে চ্যালেঞ্জ করার মতন না, তামাশার কথা। এগুলো তো ধরেন যে আপনি এই যে বিভিন্ন শেখ সেলিম বলেছেন আজকে পার্লামেন্টে ফ্লপ হয়েছে। বাবা, আমাদের ফ্লপ হইলে আমাদের হয়েছে, আপনার এটাকে নিয়ে গত 1 সপ্তাহ পর্যন্ত সব রাস্তাঘাট বন্ধ করে হানাদার বাহিনীর মতন। নাসির হোসেন, আপনি যেগুলো বলছেন সেগুলো হচ্ছে যে মন্ত্রীদের বক্তব্য। তো বক্তৃতা তো বাংলাদেশে একটা বেঠো বক্তৃতা অনেকেই দেন, মঞ্চে এক বক্তৃতা দেন, সংসদে আরেক রকম দেন, সংবাদ মাধ্যমের সামনে একটা আরেকভাবে দেন। বাস্তবে আওয়ামী একটা দোষ হলো কি জানেন? আজকে ওনারা যে ইউনুসে পারফরমেন্স কি, আপনি যদি পারফরমেন্স যুদ্ধাপরাধীদের বিচার কথা বলছেন, তো আমরা ক্ষমতায় গেলে আমরা মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদেরও বিচার আমরা নিষেধ করব। কোন সময়কার মানবতা বিরোধী অপরাধের বিচার করবেন? ওনার জাসদের কয়েক হাজার কর্মী হত্যা করেছে, সর্বহারার কয়েক হাজার কর্মী হত্যা করেছে, সিএসিকদেরকে সেগুলো করবেন 71-এর পর থেকে, 71-এর আগেরটা নয়। 71-এর পরে করবো। আমরা তো 71-এর পরের কথা বলতেছি। কিন্তু আজকে যখন গণতন্ত্রের কথা শুনি হাসান ইনুর মুখে, যখন গণতন্ত্রের কথা শুনি রায়ত খান মেননের মুখে, তখন ওদের ওই যে জাসদের ছেলেগুলো যারা মারা গেছে তাদের আত্মাহুতি দেয় যে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন হয়েছে, আপনারা আওয়ামী লীগের সাথে গিয়ে ক্ষমতা শেয়ার করছেন তাদের। আর যেটা আমি বলতে চাই, ওনাদের আওয়ামী লীগ একটা, ওরা বলছে স্বাধীনতা। আজকে কে একজন বলল যে এই মাস হলো তাদের মাস, 26শে মার্চ, মানে মার্চ মাসটা তাদের, মার্চ মাস তাদের না। আমাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যান নাই, কারো সাথে আত্মসমর্পণ করেন নাই, যুদ্ধক্ষেত্রে স্বয়ং যুদ্ধ অংশগ্রহণ করে জেট ফোর্স করে তিনি যুদ্ধ করেন। মানে কি মার্চ মাস আপনাদের? মাস আমাদের জনগণের। ভারতে চলে গেল, স্বাধীনতার সার্টিফিকেট নিয়ে আসলো, ভারতে গিয়ে অনেকে হোটেলে বিলাসবহুল জীবন কাটিয়েছে, অনেকে ভারতে গিয়ে কি কাজ করেছে। আমি একটা বই পেয়েছি, আমি বইটা নিয়ে আসতে আজকে ভুলে গেছি। শফিউল্লাহ সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম পত্রিকায়, ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউ শেষে উনি একটা মধুর গান দিয়ে শেষ করলেন। শেখ সাহেবের মৃত্যুর 5 মিনিট 10 মিনিট আগে ওনার সাথে শেখ সাহেবের যে কথাবার্তা হয়েছে সেগুলি নিয়ে উনি একটা বক্তব্য রেখেছেন। আর সেই শফিউল্লাহ আজকে পার্লামেন্টে শেখ হাসিনার পাশে বসে। এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।
অতএব আওয়ামী লীগ ক্ষমতার জন্য সবকিছু করতে পারে, কম্প্রোমাইজ করতে পারে। আজকে আমি একটা কথা বলবো, উনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে ভাষাটা তো বলা উচিত না, উনি গত 15 দিন থেকে ওনার ভাষার একটু পরিবর্তন হয়ে গেছে, যে কেয়ারটেকার গভর্নমেন্ট কাউকে এমন করে ক্ষমতায় বসিয়ে দেবে না। It is বেগম খালেদা জিয়া who for the first time in after 1/11 যখন যেদিন শেখ হাসিনাকে গ্রেফতার করে, গ্রেফতারের প্রিন্ট আপনার টিভিতে দেখেন, ইট ওয়াজ অলমোস্ট ম্যানহ্যান্ডলিং। এবং কার মেয়েকে ম্যানহ্যান্ডলিং করেছে কারা, কিন্তু বেগম খালেদা জিয়া গৃহবন্দী থাকা অবস্থায় সেটাকে কন্ডেম করেছে। আর তিনি যে ভাষা এখন কথা বলছেন সেটা প্রধানমন্ত্রীর মুখে সেটা মানায় না। তিনি বলেছেন এই জন্যই, তিনি যেভাবে বলছেন ওনাকে সেভাবে ক্ষমতা বসিয়ে দিয়েছেন ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা, সেই জন্য তিনি জনগণের ভাষা বুঝতে পারছেন না, জনগণ কি চায়। না, বিষয়টি হচ্ছে যে আমার মনে হচ্ছে আমাদের গঠনমূলক আলোচনা করে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে চলাটাই হচ্ছে রাজনৈতিক নেতাদের দায়িত্ব এবং কর্তব্য। আপনি যে আমাদের মাননীয় সাবেক প্রতিমন্ত্রী যে কথাটা বলেছেন যে তদানীন্তন 1/11 পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে সেনাবাহিনীর সদস্যরা ম্যানহ্যান্ডলিং করেছে, সেটা অবশ্যই নিন্দনীয়, জনগণ দেখেছে। এবং বিরোধী দলের নেত্রী হিসাবে তদানীন্তন যে নেত্রী মাননীয় বর্তমান মাননীয় বিরোধী দলের নেত্রী উনি করেছেন, সেই জন্য তো উনি অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য। পাশাপাশি এটাও তো ঠিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের মহাজোটের নেত্রী, উনিও কিন্তু আল জাজিরা টেলিভিশনে যখন খালেদা জিয়াকে মাননীয় বিরোধী দলের নেত্রীকে বিদেশে পাঠানোর জন্য বলা চেষ্টা করা হচ্ছিল, তখন উনি প্রতিবাদ জানিয়েছিলেন। তখন তিনি লন্ডনে ছিলেন। আল জাজিরা টেলিভিশনের সাথে সাক্ষাৎ দিয়ে উনি বলেছেন এটা কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড, কোনো সুস্থ লোকের কাজ হতে পারে না, এবং নিন্দা করেছেন। কাজে আমার মনে হচ্ছে যে সেই জন্য আমরা কিন্তু আবার রাজনীতিটাকে ফিরে পেয়েছি। সেদিন যারা ব্লু প্রিন্ট তৈরি করেছিল দুই নেত্রীকে মাইনাস করা ব্লু প্রিন্ট, সেটাকে সফল হয়নি এই উপলব্ধির জায়গা থেকে। আজকেও কিন্তু আমরা আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে হোক আমরা এই জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছি। এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। কোনো না কোনো ভাবে উত্তরণ যদি আমরা ঘটাতে না পারি, তাহলে আমাদের জনগণের এক্সপেকটেশন, তার যে আশা আকাঙ্ক্ষা মূল্যবোধ, সেটাকে আমরা সম্মান দিতে পারবো না। এখন যেই বিষয়গুলি হচ্ছে যে সরকারে যে থাকেন, যেখানে আমাদের এই ছবিটা আমার জীবনের সবচেয়ে বড় একটা অমূল্য ছবি, যে টাইমস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, যে পুলিশ আমাদেরকে মারতেছে, আমাকে মেনন ভাইকে, তোফায়েল ভাইকে, 9/11 2001 সালের 9/11 আপনার 0 পয়েন্টের এই জায়গায়। এই জিনিসগুলা আছে, অতীতে আমরা দেখেছি আছে। তবে আমরা চাচ্ছি যে দুটোই মধ্যে অপেক্ষাকৃত খারাপ কোনটি, ক্যাজুয়ালিটিস দিক থেকে কোনটি বেশি হতো। আজকে যেমন আপনারা বলেন 18 ডিসেম্বর, গত মাসের 18 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সমাবেশের পর যে জিনিসটা সৃষ্টি হয়েছে সারা ঢাকা শহরে, যে একটা অ্যানার্কিজম সৃষ্টি হয়েছিল, সেই অ্যানার্কিজমের এই দায় দায়িত্ব কার উপরে এসে পড়ে? অ্যানার্কিজম সেদিন পুলিশ সেটাকে ভালোভাবে মোকাবেলা করেছিল বলেই কিন্তু সেদিন শহরে এই ঘটনাগুলোকে আমরা মোকাবেলা করতে পেরেছি। আজকেও, কারণ এখানে অনেকগুলো ফোর্সেস আছে, আমরা হয়তো দেখছি যে সেই ফোর্স গুলাকে দেখছি না, আনচিন ফোর্সেস, যারা অপকর্ম করে সরকারের উপর ব্লেমটা দেয়, অথবা বিরোধী দলের পক্ষ নিয়ে এমন কতগুলো কাজ করে যে কাজগুলা সরকারের উপর ব্লেমে যায়। অ্যাজ ওল গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারের মধ্যে একটা তিক্ত পরিবেশ সৃষ্টি হয়। আজকে যদি আমি একটু আগে বলেছিলাম, যদি একটা লোক কোন একটা অঘটনের মধ্যে সে প্রাণহানি ঘটত, তাহলে এই টোটাল দায়িত্বটা কিন্তু তখন সরকারের উপর আসত। আজকে হ্যাঁ, সরকারের যদি আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণ দেখছে, টেলিভিশনে দেখছে, আজকে সেই যদি তাদের পছন্দ না হয়, নিশ্চয়ই সেটা ক্যাশ করবে কে? হুইল ক্যাশ? বিরোধী দলের তো ক্যাশ করবে না। আপনারা আমাদের এই যে এটা বরঞ্চ আপনাদের অনুকূলে গিয়েছে। আজকে আমাদের অনুকূলে গিয়েছে, কিন্তু একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে যে আমি বলেছি যে প্রাণহানি ঘটলে, অর্থনৈতিক সমৃদ্ধ মানে কর্মকাণ্ড ব্যাহত হলে, অগ্নিসংযোগ যদি হতো, তাহলে সারা দেশের যে একটা অ্যানার্কিজম সৃষ্টি হতো, সে অ্যানার্কিজমের দায় দায়িত্ব কে নিত? তখন ওনারটা কিন্তু আবার সরকারের উপরে আসতো। শুনেন,
আপনি বিগত 40 বছরের রাজনীতি দেখেন বাংলাদেশে আমি এইরকম হ্যাঁ। আপনার কথা বলছেন, আপনি যে আই অ্যাপ্রিশিয়েট ইউর ফিলিং, ইউ আর এ ভেরি সিনিয়র পলিটিশিয়ান। গত 40 বছরে এই ধরনের একটা সমাবেশ যেখানে হতে যাচ্ছে, সমাবেশের লোক আসতে বাধা দেওয়ার, এরকম স্পন্টানিয়াস সরকার প্রতি হরতাল ডাকার পরিবেশ সৃষ্টি করার মধ্যে দেখেছেন? বলেন আপনি কোনদিন? আমার এক্সপেরিয়েন্সটা বলবো যে আমাদের সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির এরশাদ সাহেবের আমলে চিটাঙ্গে 24শে জানুয়ারি আমাদের যে আমরা কোর্টের ওই দিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন গুলি করে 24 জন লোককে মারা হয়েছিল। সেটা স্বৈরাচারী ছিল, আপনাদের দোষ। আরে স্বৈরাচার আপনি বলছেন দেখছেন কিনা, আমি বলছি সেদিন চিটাগাঙ্গে গণ উদ্বুত্তন হয়েছিল, সমাবেশ ছিল। আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন এই কোর্টের আমাদের ওনাকে প্রোটেকশন দেওয়া হয়েছিল। তারপর ওইখান থেকে পরবর্তীকালে বর্তমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জনাব আখতারুজ্জামান বাবু ভাইয়ের বাড়িতে বাসায় যে আশ্রয় নিয়ে সেখান থেকে উনি প্রেস কনফারেন্স করে পরের দিন চিটাগাং ঢাকা আসেন। কাজে বাংলাদেশে এই ধরনের ঘটনা, ভয়াবহ ঘটনা সৃষ্টি হয়েছে। সেটা একটা রিওয়ার্ড দিচ্ছে আবার। হ্যাঁ 86-এ হ্যাঁ শেখ হাসিনা এর সাথে নির্বাচন যায় নাই, ওইটা রিওয়ার্ড আর কি। আচ্ছা, শুধু মারতে চেয়েছিল, মারে নাই বলে 86-এ নির্বাচনে গিয়ে তার ঋণ শোধ করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে এই যে আমাদের ট্রায়াল এন্ড এররের ভিতর দিয়ে যে আমরা অগ্রসর হচ্ছি, আমার মনে হচ্ছে যে আমাদেরকে আরো রিজনেবল ওয়েতে, যেমন আপনি বলছেন আপনাদের নেত্রী বা বিরোধী দলের নেত্রী, মাননীয় বিরোধী দলের নেত্রী উনি যে কর্মসূচি দিয়েছেন, যে শান্তিপূর্ণ কর্মসূচি, এটার সাথে জনগণের অর্থনৈতিক রূপকল্প নিয়ে কি করবেন এই কর্মসূচি সহ যদি তারা দেন, তাহলে আমি মনে করি যে জনগণ, আপনারা তো ক্ষমতা যেতে চান, আপনারা তো ক্ষমতা যেতে চান, কাজে আপনাদের ক্ষমতা যাওয়ার পথটা অনেকটা মসৃণ হবে। কাজে ক্ষমতায় চিরস্থায়ী কেউ নয়। চিরস্থায়ী আমরাও চিরস্থায়ী না, আপনারাও চিরস্থায়ী। আপনারা ক্ষমতায় থাকার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশন বাদ দিয়েছেন কি একটা, অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার তো সবসময় ছিল, এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। আমরাই বরঞ্চ পরপর 3 বার করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কথা ঘোষণা করেছিলাম, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার যে স্পিড থেকে আমরা করেছিলাম দল নিরপেক্ষ, কিন্তু আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের স্পিডটাকে রাখতে পারিনি। সেটা দলীয়করণ হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার দলীয়করণ, তত্ত্বাবধায়ক সরকার পার্লামেন্টে বিলে কি কি লোক করা যায় না, সেগুলি বাদ দিয়ে এখন নতুন করে হচ্ছে যে সরকার, জনগণ যদি আপনাদের, জনগণ হচ্ছে নিয়ামক শক্তি, জনগণ যদি আপনাদের পক্ষে থাকে নিশ্চয়ই জনগণ তার আগ্রহ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে। সে ভোটাধিকারের ভিতর দিয়ে আপনারা ক্ষমতায় আসতে পারবেন। যেমন ওয়েস্ট বেঙ্গলের 34 বছর পর জনগণ যেহেতু বামপন্থের প্রতি তার অনাস্থা সৃষ্টি হয়েছিল, মমতাকে ক্ষমতায় এনেছিল। জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার নিয়ামক শক্তি। জনগণকে এরকম না 40 বছর কেন, নেক্সট টাইম ক্ষমতা আসতে পারেন। জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করার মতন পরিবেশ অধিকার এখন যে আলটিমেটাম দিল, আপনারা কি এই আলটিমেটামের মধ্যে সংবিধানের না না, আমরা তো একতরফা তো আমরা দিতে পারি না। আজকে যদি সংসদ চলছে, বিরোধী দলের উপর বিরোধী দলীয় নেত্রীদেরকে সংবিধান সংশোধনের সময় তো ওনারা ছিলেন, ওনারা যান নাই, ওনাদেরকে ডাকা হয়েছিল। এখন ওরা যদি না যান, এই দায়িত্ব কার? ওনারা তো যান নাই, ওনাদেরকে বারবার বলা হয়েছিল, তাদেরকে সদস্য রাখা হয়েছিল, বিরোধী দলকে। ওনারা যখন বলছেন যে এই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বিধান পুনঃপ্রতিষ্ঠিত না করলে ওনারা নির্বাচনে যাবেন না, তো সেরকম একটি নির্বাচনকে আপনারা করবেন? সেটা আমরা তো করবো বর্তমানে যে শাসনতন্ত্র আছে সে শাসনতন্ত্রের ভিত্তিতে। ওনারা যদি ওনাদের কোন রকম আজকে জাতির কাছে হাজির করা উচিত যে রূপরেখাটা কি, ওনারা যে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সবসময় তো শাসনতন্ত্র কথা বললে হবে না, এই আপনারাই তো শাসনতন্ত্রের বাইরে গিয়েও ইলেকশন করেছেন, তাই না? যদি আমরা বলি যে সেই স্মরণ করি 1991 সালের নির্বাচন, সেটি তো শাসনতন্ত্র ধরে হয়নি, কিন্তু সংবিধানের বাইরে গেছে নির্বাচনটা, শাসনতন্ত্রের বেসিসে হয়েছে নির্বাচন, তো শাসনতন্ত্র বেসিসে হয়েছে। তখন ওইসব বিধান ছিল না, যেসব বিধান যে বিধান যেটা অন্তত ওই যে একটা কনসেনসাস, বিরোধী দল সরকারি দল তখন বা বিরোধী দল দুই পক্ষের মধ্যে একটা কনসেনসাস হয়েছিল যে যারা এখন এরশাদ সাহেব রাজপথে যারা ক্রিয়াশীল ছিলেন তাদের একটা সমঝোতা হয়েছে, কিন্তু সেটি তো কোনো ভোট দিয়ে কোনোভাবে প্রমাণিত হয়নি যে জনগণের। এইটা একটা কনস্টিটিউশনের আওতায় আনা হয়েছিল। তখন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ছিল মধু সাহেব পদত্যাগ করলেন। সে মধু সাহেব পদত্যাগ করার পর
তখন হয়েছে আনলেন শাহাবুদ্দিন সাহেবকে, তখন এরশাদ সাহেব পদত্যাগ করলেন। এই যে জিনিসগুলোর ভিতরে এটাও একটা ধরনের কনসেনসাসের ভিত্তিতে দিয়ে, পিপলস উইলসের ভিত্তিতে দিয়ে জিনিসটাকে করা হয়েছে। দুটাই জিনিস করা যায়। আপনারা যদি বলেন যে তত্ত্বাবধায়ক সরকার আমরা রূপরেখা প্লেস করব, আপনারা সেই এজেন্ডা ভিত্তিক আলোচনা নেবেন, আমরা কালকে সংসদে যাব। আপনারা বলেন যে ঠিক আছে কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, যে নামে ডাকুক, সেটা গন্তব্যবর্তী সরকার সংসদে যাওয়া তো কন্ডিশনাল হতে পারে না, সংসদে যাওয়া তো কন্ডিশনাল। আপনারা বলবেন হ্যাঁ আমরা এইটা নিয়ে আলোচনা করতে চাই, আমরা কেয়ারটেকার। আপনারা আসি বলুন না, আমরা এই তত্ত্বাবধায়ক সরকার আমরা গেলে আপনারা হলেন ব্রুট মেজরিটি, ব্রুট মেজরিটি আমাদেরকে অপমান করে আপনারা মেজরিটি থাকলে সংসদে অন্যরা যাবে না, সেটা তো না। আমরা সংসদে গিয়েছিলাম, স্পিকার বলে যে মাছের বাজার, স্পিকার বলেছে মাছের বাজার। বিরোধী দলের 7 জন সংসদ সদস্য তো সংসদ করে। আমার মনে হয় ম্যাডাম খালেদা জি হ্যাজ গিভেন এ ডাইরেকশন টু দ্য হোল নেশন ফর রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, টু কন্টিনিউ দ্য প্রসেস অফ ডেমোক্রেসি। এটাকে এনক্যাশ করা দরকার। ঠিক আছে, আপনারা বলেন, স্পিকার বলুক যে ঠিক আছে কেয়ারটেকার গভর্নমেন্ট বা যে নামে ডাক অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা একটি আলোচনা করতে চাই। তখন যদি বিরোধী দল না যায় তখন আপনারা দাবি করতে পারেন। আমরা আলোচনার একটা এজেন্ডা দেন, আমরা যাব। আপনি এজেন্ডাও দেবেন না, আপনারা মানে বলবেন যে এইটাই হবে নির্বাচন। বাংলাদেশের জনগণ আইয়ুব খানকে, ইয়াহিয়া খান, এগুলি সব খানদেরকে বাংলাদেশের জনগণ যাকে একবার নো করে তাকে মধ্যে হা করে না। এখনো সময় আছে। আজকে আমি মনে করি ম্যাডাম খালেদা জিয়া যে কর্মসূচি ঘোষণা করেছেন, এটা আজকে সুশীল সমাজ, আমি আজকে সুপ্রিম কোর্টে দেখলাম সবাই অল আর এপ্রিসিয়েটিং ইট, যে এত মানে তিনি এত কুল সিদ্ধান্ত কিভাবে নিতে পারলেন। বললে ভাই জান খারাপ করে ফেলতেছে আমাদের কর্মীরা, যে কর্মীরা রক্ত ঝরেছে এই সমাবেশে আসার জন্য, যে কর্মীরা 3 দিন ভাত খেয়ে নাই, তারা মনে করছে আওয়ামী লীগের মুখামা গায়ে হাত তুলেছে, ঠিক আছে 3 দিন হলে তার লোক দেখাই দেবো। ম্যাডাম সেটা মানে হাস করতে পারে। সেই জন্য তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনার ঠিক রাখার জন্য, এটাকে প্রসেসটা আপনি কন্টিনিউ করার জন্য তিনি এই কর্মসূচি ঘোষণা করেছেন। এইটার বেনিফিট আপনারা নেন, এইটা নিয়ে জাতিকে আপনারা একটা কনসেনসাসে নিয়ে আসেন। আর না হলে 111-এর অবস্থা আপনারা দেখেছেন। আজকে আমার একটা ঘটনা মনে পড়ছে, কি জানেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন কোর্টে নিয়ে গেল, স্পেশাল কোর্টে, ইন ওয়ান স্টেজ শি ওয়াজ উইপিং, তার কানে কি ব্যথা ছিল, হি ওয়াজ উইপিং। সুরঞ্জিত বাবু ওনাকে সেখানে বলছেন, গেছেন তিনি, মাননীয় নেত্রী আপনি একটু ইমোশনাল হয়ে গেছেন। I have seen in the television, we are in the jail, আমাদের ইচ্ছা হয়েছিল যে এই ধরনের আপনি একটু ইমোশনাল হয়ে গেছেন। উনি ইমোশনাল হয়েছেন, ইমোশনে চোখের পানি পড়ে না, অপমানে তাকে যে অবস্থায় নিয়ে গেছে, যে অভিযোগ আনা হয়েছে চাঁদাবাজির, এগুলি তো ইমোশন, এগুলো তো অপমান। আর সুরঞ্জিত বাবু সেখানে গিয়ে বলেন, মাননীয় নেত্রী আপনি একটু ইমোশনাল হয়ে গেছেন, আবেগপ্রবণ হয়ে গেছেন। এই সেই সুরঞ্জিত বাবুরা। এই জন্য বললাম ভাই সুযোগ আসছে, আমাদের নেত্রী যে প্রোগ্রামটা দিয়েছেন সেটাকে এনকেজ করেন, এনকেজ করে আপনাদের মধ্যে যারা সেই এলিমেন্ট আছে, আমি আপিল করব যে আপনারা অ্যাটলিস্ট সংসদে একটা এজেন্ডা দেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখা নিয়ে আমরা আলোচনা করতে চাই, ইউ অল পার্টিসিপেট। আর আজকে বললেন আলটিমেটাম, রাজনীতিতে শেখ সাহেব আলটিমেটাম দেয় নাই। 3 মার্চ যখন পার্লামেন্ট ভেঙে দেয়, শেখ সাহেব 7 মার্চ কি আলটিমেটাম দিয়েছিল যে এই না হলে এই হবে। Our the founding father of the nation, with an ultimatum, he has realized the demand of independence. তাই নয় কি? তা আজকে যদি এর নাম কি একজন বললো যে শিরোমণি সেন বাবু, উনি বলেন আলটিমেটাম দিয়ে আপনার এটা আমি আশ্চর্য হয়েছি। তা আমরা কি আমরা কি যুদ্ধ ঘোষণা করতাম? জি, মিস্টার দিনী পড়ব না, বিষয়টি হচ্ছে যে ধরেন ক্ষমতা পালাবদলের যে স্ট্র্যাটেজি ট্যাকটিক্স দুটাই আছে। এখন সেই স্ট্র্যাটেজি এখন ওনারা যে আমাদের ট্যাক্টিসটা যদি এরকম হয় যে আমাকে ক্ষমতায় থাকতেই হবে, কিংবা ট্যাক্টিসটা যদি এরকম হয় অ্যাট এনি কস্ট আমাকে ক্ষমতায় যেতেই হবে, ক্ষমতা ছাড়া আমার কাছে ভালো লাগে না, তাহলে তো সেটা তো হয় না। প্র্যাকটিক্যালি সেটা তো হয় না। অ্যাট এনি কস্ট আমি ক্ষমতায় থাকবো পারবো না, আর অ্যাট এনি কস্ট আমি ক্ষমতায় যাবো সেটাও পারবো না। জনগণ জনগণ হচ্ছে, হ্যাঁ জনগণ হচ্ছে নিয়ামক শক্তি, হ্যাঁ পিপলস হচ্ছে মেইন পাওয়ার।
এই পাওয়ারটাকে আমাকে কেবল respect- মুখে বললে হবে হ্যাঁ, না। ওই তো সেই জন্য আমি বলছি আচরণ দিয়ে, বিশ্বাস আমার দিয়ে, কর্মকাণ্ড আচরণ, দিয়ে। বিশ্বাস, কর্মসূচি, আমার ইকোনমিক পলিসি, আমার বিভিন্ন ফরেন পলিসি কি হবে, এই সমস্ত কিছু নিয়েই যদি জনগণকে যদি আমরা সাথে নিয়ে যাই, তো জনগণ যাচাই করবে কোনটা কি। আজকে বাংলাদেশের জনগণকে কিন্তু আন্ডার এস্টিমেট করার কোনো উপায় নেই। No, বাংলাদেশের no, no. জনগণ জনগণ is the real judge. জনগণ হচ্ছে রিয়েল আর না হলে কালকে 50 লক্ষ লোক হয় আমাদের সমাবেশে। এট দ্য সেম টাইম জনগণকে আপনি মিসগাইড করার কোনো স্কোপ নাই। এই জনগণকে নিয়েই আমাকে চলতে হবে। কাজে জনগণকে আমরা ক্ষমতার যে ট্যাকটিক্স বা ম্যানিভারিং, সেটা তো সব দেশে সব দলেরই থাকছে। এখন আমার কথাটা Mr. হচ্ছে, Minister, you know what is good governance. People should feel that there is a government যদি- that is called the good governance. ঠিক আছে, okay. আজকে সাগর উনি Perception. দম্পতি Perception. পারসেপশন না, গুড গভর্নেন্স মিনস পিপল শুড ফিল দ্যাট there is a government. সেটা আপনি বলছেন যে সেটা তো একটা এক ধরনের হ্যাঁ। পারসেপশনই। আবার আপনি দেখেন যে চার্চিলে কি কথা বলেছে, when in victory goodwill, in defeat defense. আপনারা বিক্রি হলেন, আপনার গুডউইল না এসে আপনারা বেগম খালেদা আচ্ছা, আমার- জিয়ার পরিবারের বিরুদ্ধে আচ্ছা। উচ্ছেদ থেকে শুরু না, করে এখন- ছেলেদের বিরুদ্ধে মামলা দিয়ে একটা পরিবারকে আপনার টার্গেট করে কিন্তু কিছু করতে পারবেন না, কারণ জনগণ হলো আসল নিয়ামক শক্তি। আপনি ওনাকে একটা বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, ওনার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর বাড়ি ওনার জন্য আছে। এইটা কিন্তু এই যে প্রতিহিংসার রাজনীতি, ম্যাডাম কালকে কি বলেছেন, আমি শপথ করে বলছি, আমি ক্ষমতায় আসলে কোনো প্রতিহিংসা, কোনো প্রতিশোধ, কোনো কিছুতে হবে না। আমি সবাইকে নিয়ে আমি দেশ শাসন করবো, সবাইকে, সবার মতামত। কিন্তু এর আগে একটা পল্টনের বক্তৃতায় উনি বলেছিলেন যে যারা এখন সরকারের হয়ে কাজ করছে, যেসব ইভেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। Definitely. এবং যারা এখন তাদের রুল অফ হচ্ছে- বিজনেস না, তাদের কোড অফ কন্ডাক্ট আছে। আজকে শুনে আমাদের দেশকে ধ্বংস কারা করলো, ওই যে কি একটা বা এই যে প্রতিহিংসা, এই কথা বলেছেন আজকে আমাদের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দেখেন আপনাকে না, সেটি বলেছেন। আরেকটি কথা বলেছেন যে আজকে আমাদেরকে যেভাবে মামলা রাখা হচ্ছে, যে ওনাদেরকে পরবর্তীতে যদি আপনারা ক্ষমতা আসেন তখন ওই হাইকোর্টের বারান্দায় সারাক্ষণ থাকতে হবে, এ কথাও বলেছেন। না না, শুনেন, গতকালের পরের আগেগুলো বাদ দেন। 12 মার্চে তিনি যে স্ট্রিক্যাল, যে স্টোরিক্যাল যিনি যে স্পিচ দিয়েছেন, সেটা যদি development এর সঙ্গে সেটা দিকে আমরা গণতন্ত্রের সামনে জন্য এগিয়ে সুখকর। যেতে। আর না হলে শোনেন, দেশটাকে ধ্বংস করছে জনতার মঞ্চ। উনি স্বীকার করবেন, জনতার মঞ্চ করে ব্রুকেটদেরকে পলিটিক্সে যখন আমরা এন্ট্রি দিয়ে দিয়েছি, তখন এই দেশটা ধ্বংসের শেষ পর্যায়ে চলে গেছে। জি। ব্রুকেট এখন যে যায়, যে সরকার যায়, সে তার হয়ে যায়। না, এবং আজকে পুলিশ কমিশনার, ইট ইজ নট ডিফেমিং ফর অল দি পলিটিশিয়ানস, হি কন্ট্রোলস ইনডাইরেক্টলি পলিটিশিয়ান। যে শুনেন, একটা সমাবেশ আমি কয়টায় শুরু করব, কয়টায় শেষ করব, ক্যান এ পুলিশ কমিশনার ডেয়ার টু সে অল দিস ইনস্ট্রাকশনস ইন দ্য হিস্ট্রি অফ পলিটিক্স? আপনি এটা পাইছেন, দেখেছেন কোনোদিন? সে বলছে যে 2:30 থেকে শুরু করবেন, 5টায় শেষ করবেন, নাইটিঙ্গেল থেকে কাকরাইল পর্যন্ত। আরে জনন 11টার সময় চলে আসছে আপনার বিজয়নগর তোফখানা রোডে। কোথাকার সে? হোয়াই ইউ ইউজ দ্য পুলিশ? যে আপনার শেষের দিকে মিস্টার মিনিস্টার, না, বিষয়টি হচ্ছে যে আমাদের কতগুলো জিনিস আছে, যে জিনিসটা আমরা আমাদের অবস্থান থেকে যে স্টিক যদি করে, তাহলে তো কোনো সলিউশন আসবে না। আমাদের একটা সলিউশন আসতে হবে। সেই সলিউশনটা অবশ্যই এই ফাঁকে কতগুলো শক্তি কিন্তু সুযোগ নিতে চাচ্ছে। একটা সুযোগ নিচ্ছে, যারা যুদ্ধ অপরাধীদের বিচার প্রলম্বিত করতে চায়, না হোক চায়, তারাই সুযোগ নিচ্ছে। ভাই ক্ষমতা আপনি যুদ্ধাপরাধী 1 মাসে শেষ করে দেন, আচ্ছা, আপনি তখন 2 তো মাসে বলবে শেষ বিচার, করে দেন। তখন তো- আপনার আসলে যুদ্ধাপরাধী বিচার করবেন কিনা সেটাও তখন সন্দেহের ব্যাপার হয়ে এখন গেছে। হচ্ছে যে আপনাদের প্রেসিডিয়াম সদস্য সাবেক মাননীয় মন্ত্রী ব্যারিস্টার মধু সাহেব বলছেন, না এটা আমরা মানি না, এই বিচার কার্য সমন্বয়, এটা আইনের পরিপন্থী, এগুলো তো বলেছেন উনি। উনি কনস্টিটিউশনের যে আইনি আচ্ছা, পরিবর্তন বলবেন। এখন প্রশ্নটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে কিছু অপশক্তি, গণতান্ত্রিক অপশক্তিরও কিন্তু যে উৎপেতে বসে নেই তা নয়। কাজেই এই দুটার সংমিশ্রণের যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া, অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ বা গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ হয়ে জনগণকে শাসন করার যে বিষয়টি, সেই বিষয়টি অনেক সময় হুমকির সম্মুখীন হতে পারে। আজকে আমাদের সকলকে সেই উপলব্ধিটুকু বিচার করতে হবে। এখন যদি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, কেউ পক্ষে থাকবে, কেউ বিরুদ্ধে থাকবে, আর আপনাদের তো ভয় নাই, ভয় থাকার তো কথা নাই। কারণ জনগণ যদি
সরকারের প্রতি বিতৃষ্ণা ডেভেলপ করে অটোমেটিক্যালি জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতা নিয়ে আসবে। এই ব্যাপারে তো আপনাদের যে অনিশ্চিত হওয়ার কিছু নেই। জনগণকে ভোট প্রয়োগ করার যে পরিবেশ এবং যে অধিকার, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি আজকে কনক্লুডিং একটা বক্তব্য বলি যে ম্যাডাম খালেদা জিয়া 12 মাসের বক্তৃতা এত জনসমুদ্রের মাঝে যে বক্তব্যটা রেখেছেন, সেইটা দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান, দেখবেন যে অল প্রবলেম সলভ। আর সেটাকে যদি আপনারা, যেহেতু ওনার বক্তব্যকে সারা জাতি কেন হেল করছে, সুশীল সমাজ কেন 12 মাসের বক্তৃতা উনি হেল করছে, অতএব এটাকে আমরা ডাইলিট করে দেব, আমরা সেদিকে যাব না। আজকে একজনের বাসায় এটা ফ্লপ হয়েছে, একজনের বাসায় আপনি যে বলছেন যে উনি কোন কর্মসূচি, উনি কর্মসূচি ঘোষণা করেছেন, উনি ক্ষমতায় গেলে কি করবেন না করবেন প্রত্যেকটা উনি পয়েন্ট ওয়াইজ সেটা তিনি বলেছেন। আমি যেটা বলতে চাই, আজকে সারা দেশের মানুষ বলছে ম্যাডাম খালেদা জিয়া একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে বক্তব্য রেখেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, সেটা জাতির জন্য একটা দিক নির্দেশনা থাকবে, প্রোভাইডেড আদার সাইড কামস ফরওয়ার্ড। কালকে তৃতীয় মাত্রায় দুজন বিদগ্ধ সাংবাদিক নামুল ইসলাম খান এবং শ্যামল দত্ত দুজনের বক্তব্য একই, যে ম্যাডাম খালেদা জি আজকে যে বক্তব্য রেখেছেন, এক পর্যায়ে একজন বলতেছিল দুই নেত্রীর মধ্যে মনে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে, এই ধরনের বক্তব্য তারা আসছে, নাহলে ডিফারেন্স এতটুকু ছিল, হঠাৎ করে এইভাবে কেন আসছে? এটা তো ভালো। ম্যাডাম তো যদি প্রতিহিংসা রাজনীতি করতেন তাহলে ওনার বক্তব্য কাল অন্য ভাষায় হতো। কাল ওনার বক্তব্য সে ভাষায় হয় নাই। তিনি জাতি দেশের জন্য যেটা মঙ্গলজনক, দেশের জন্য গণতন্ত্রের জন্য যেটা মঙ্গলজনক, তিনি সেভাবে এগিয়ে গেছেন। শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারেন এই ঠিকানায় apni@তৃতীয়মাত্রা.com। 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন। আর আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 12:30 দেখবার আমন্ত্রণ হলে মিস্টার মোহাম্মদ নাসিরউদ্দিন এবং মিস্টার দিলীপ পড়ুয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে শিল্পমন্ত্রী দিলীপ পড়ুয়া বলছিলেন যে সমাজে একটা অপশক্তি উৎপেতে বসে আছে গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য, আর সঙ্গে সঙ্গে মিস্টার মোহাম্মদ নাসিরউদ্দিন ইয়েস বলছিলেন। কিন্তু একথা যারা বললেন আমার দুই অতিথি, তাদেরও জানা, আমাদেরও কম বেশি যারা দেখছেন তাদেরও কম বেশি জানা যে কোনো শূন্যস্থানে পূরণ থাকে না। সমাজে, রাষ্ট্রে যখন শুভ শক্তি তার ক্ষমতা হারিয়ে ফেলে, শুভ শক্তির অনুপস্থিতি ঘটে বা তার দুর্বলতা প্রকাশ পায়, তখনই কিন্তু অপশক্তির সুযোগ নেয়। শুভ শক্তিগুলো, কল্যাণকামী শক্তিগুলো যত শক্তিশালী হবে, তারা তাদের কর্মকাণ্ডকে যত ইতিবাচকভাবে বিস্তৃত করে রাখবে, তত অপশক্তি সমাজ থেকে, রাষ্ট্র থেকে দূরে থাকবে। কাজে গণতন্ত্রকে নিশ্চিত করতে হলে, সুরক্ষা করতে হলে, শক্তিশালী করতে হলে রাজনৈতিক শক্তির, এবং সেটি অবশ্যই ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সম্পন্ন রাজনৈতিক শক্তি, যাদের মধ্যে সমঝোতার মনোবৃত্তি আছে, যাদের সহনশীলতা আছে, যাদের দূরদৃষ্টি আছে, তাদের ক্রিয়াকর্ম, তাদের উপস্থিতি কিন্তু গণতন্ত্রকে সুরক্ষা দেবে এবং অপশক্তিকে দূরে রাখবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।